ভাই থ্যাংক ইউ হ্যাঁ শুধু শুধু নষ্ট হতে বসে না তুমি চরিত্র কথা কইলা তোমার চরিত্র রাখি ঠিক আছে তার মানে কি বলতে চাও তুমি আমি করব না কি বলে বাচ্চারে কি ব্যাপার হাসতেছে হাসনা তোমার বাবাজি হরে কৃষ্ণ বাবাজি
শাস্ত্রে আছে যা বলাই তুই এই নাই দেখাচ্ছে তোমাকে। আইন আর কাছে গিয়ে দাঁড়িয়ে দেখো, নিজেকে নিজে চিনতেই পারবে না, এমন নাইস ফিগার খানা। কেন যে তুমি সেলাওয়ারটা ঢেকে রাখো তা আমি ভাবতেই পারি না। রূপ যৌবন দেখে মানুষ যদি আকৃষ্ট না হয় তাহলে এই রূপ যৌবনের লাভ কি? বলেছিলে না যাবে তুমি, বলো না তুষারদা। যাওয়ার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু আর তোমার বাবার কথা ভেবে আমি শঙ্কা বোধ করছি। আমার সঙ্গে তোমার যেতে দেবে কিনা তাই আমি ভাবছি। আমার কোনো কাজের মধ্যে আমার ড্যাডি ইন্টারফেয়ার করে না তুষারদা। আরে এই পোশাক পরা নিয়ে পিসিমার সঙ্গে একজন ঝগড়া হয়ে গেছে। তাই নাকি? কেন কেন? পিসিমা বললে এই অখাদ্য পোশাক তুই আর কোনোদিন পরতে পারবি না, পেন্টুল পরবি। লজ্জা শরমের বলায় তোর কিচ্ছু নেই, শাড়ি পরলে তোকে কত সুন্দর দেখা যায়। তারপর 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 আর কি হবে? আমি কেঁদে কেঁদে না খেয়ে ঘুমিয়ে ড্যাডি এসে সব শুনে পিসিমাকে আচ্ছা মতো বকে দিল। বললো আমার মেয়ে যদি উচ্ছনে যায় তাতে তোর কি? আর তুই বলবি কেন? তোমার পিসিমা গঞ্জার বেটি, আই মিন প্রাচীনপন্থী। হ্যাঁ, কারণ গন্ধাতা বলে নীতি কথা নিয়ে সে এখনো পড়ে আছে। বলে আর দুদিন পর চুলবাড়িতে যাবি। হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। জানো না তুমি? না তো, কোথায় ঠিক হলো? এই কাছাকাছি। কাছাকাছি বলতে আমাদের এই শহরের মধ্যে? হ্যাঁ, শহরের মধ্যে তো নিশ্চয়। ছেলেটাকে আমি চিনি। হ্যাঁ, তুমি চেনো। কে বলো তো? হ্যাঁ, তুষারদা, তোমাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না। অবশ্য বিয়েটা আমি এখনই করছি না। আমারও তাই ইচ্ছা। বিয়ে মানেই তো বন্ধন। 2 বছরের মধ্যে যাওয়া, ঘুরিয়ে যাওয়া। সাউন্ড ক্লিয়ার। একবার কুকুর ছানার মতো ছেলে পেলে। হ্যাঁ, তুষারদা, তুমি ঠিক বলেছো। আরে বিয়ে মানেই ছেলে পেলে, মানেই নরক গুলজার। তার চেয়ে উত্তম উচ্ছল ভাবে প্রেমের সাগরে নৌকা ভাসাবো আমরা। কোনো বাধা নয়, কোন বন্ধন নয়, মুক্ত বিহঙ্গের মতো প্রেমের আকাশে উড়ে বেড়াবো।
আমি আমার ঘরে যাচ্ছি। আরে কার যদি প্রয়োজন মনে করে তাহলে আমার পিছে পিছে আসতে পারে। শোনো, গোলাপ ফুল তুলতে গেলে একটু কাকারাজুর খেতে। শেরি ওর ঘরে যাওয়ার জন্য আমাকে প্রচ্ছন্ন আমন্ত্রণ জানিয়ে গেল। ওর বাবা আমাকে স্নেহ করেন, কিন্তু বিয়েতে বোধ হয় রাজি হবেন না। আচ্ছা ঠিক আছে, ওই নগদ পাবলিটুকুই আমার পরে পাওয়া 14 আনা। তবে এই পা হাত খেলায় আমি আগের মতো জোর পাচ্ছি না। তবে কাজ করবো, আমি চালিয়ে নিতে পারবো। 4-5 মাস আপনি ছিলেন, কাজের খুব অসুবিধা হচ্ছিল আমার। 50 লাখ ন্যাশনাল হাইওয়ে হয়েছে, শুনেছেন? হ্যাঁ, আমি কাগজে পড়েছি। সমাজ অবশ্য কাজ মোটামুটি চালিয়ে যাচ্ছে, তবে এর উপরে এতটা আস্থা আমি রাখতে পারছি না। বয়স এবং অভিজ্ঞতার একটা মূল্য তো আছে। আগে ইট এসেছে দেখলাম, হ্যাঁ, হাইয়ের জন্য অর্ডার দিয়েছিলাম। প্রথম কিস্তিতে 1 লাখ ইট পাঠিয়েছে, আর বাপ 7 তারিখের মধ্যেই পাঠিয়ে। আগে ওই 3 নম্বর ইট দিয়ে জাতীয় সড়কের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাবেন না।
না, ওগুলো আপনি বরং অন্য কাজে লাগিয়ে দিন, আপনি কাজ করবেন। কিন্তু আরে মশা, এই কন্ট্রাক্টটা পেতে আমাকে 1 লক্ষ টাকাটা তো এর মধ্য থেকে আমাকে তুলতে হবে। এই মাছ বাঁচতে হবে, হচ্ছে কন্ট্রাক্টারি ব্যবসা। এই কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করে দিন, কাজ খারাপ হলে আপনার কোম্পানির বদনাম হবে। ওই বাজে ইট দিয়ে ফলিং করলে 1 বছরের মধ্যে রাস্তাটা ভেঙে যাবে। এই কাজ আর যেই করুন, আপনি অন্তত করতে যাবেন না। আপনার কোম্পানির গুরুই আপনি আমাকে উপদেশ দিচ্ছেন শশীবাবু? না রমণী বাবু, আপনাকে উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু আপনাকে নৈতিক শিক্ষা একটু ভেবে দেখতে অনুরোধ করছি। সস্তা দামের মাল মশলা দিয়ে আপনার মাইনে করা চাকর, মালিক যেভাবে করতে বলবে আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। কাজ করে যদি বদনাম হয়, সেটা আমার হবে। আপনি বছর আগে শেষ করতে হবে। আপনার আমাকে মার্জনা করবেন রমণী বাবু, ত্যাগের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। নয়তো কি জাতির অর্থে তৈরি হচ্ছে জাতীয় সড়ক, সস্তা দামের মাল মশলা দিয়ে ওই সড়ক তৈরি হলে কতদিন লাস্টিং করবে? এটাকে বিশ্বাসঘাতকতা নয়। আপনার সততার নমুনা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, আপনি থাকতে ঠাই নেই, শঙ্করীকে ডাকে। সবাই গরিবদের মুখে সততার বাণী শোভা পায় না শশীবাবু। আইনে আনতে যাবে লোন আনতে যাবে পান্তা পুড়ে যায়, ওদের মুখে অনুষ্ঠার বাণী শোভা পায় না। আপনারা আমাকে ততই বিদ্যুৎ করুন না কেন, আমার আদর্শ থেকে আমি বিচ্যুত হব না। আমি উপোস করে বলবো, তোর নীতি বিসর্জন দিয়ে এই উদাহরণের সংস্থান আমি করব না। শশীবাবু আজকে বলুন, তাকে অনাদ হয় না। শুনেছেন কথাটা? শুনেছি। আপনি একজন অনেস্ট ম্যান, বহুদিন আমার ফার্মে চাকরি করে আসছে। আমি চাই না আপনার চাকরিটা চলে যায়। আমি তো বলেছি আদর্শ বিশ্লেষণ দিয়ে। চুপ করেন মশাই, আদর্শ আদর্শ দিয়ে কি আপনি ধরে যাবেন? আপনার এই চাকরিটা চলে গেলে আদর্শ কি আপনার পেটে ভাত যাবে? সংসারটা আপনার চলবে কিভাবে সেটা কি একবার ভেবে দেখেছেন? একটা চাকরির জন্য মানুষ হন্য হয়ে ঘুরে, আর আপনি ঘর জমি করে চাকরি ছেড়ে চলে যাবেন? এতটুকু বাস্তব বুদ্ধি কি আপনার নেই মশাই? আদর্শ ঘরের গোটা সংসারটাকে বলে দেবেন? শশীবাবু, আরো 500 টাকা আপনাকে আমি দিয়ে দেবো। চাকরি ছেড়ে চলে আগে আপনাকে পস্তাতে হবে। ভাই বোন, টাকা রোজগার করতে না পারলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনারা আমাকে মার্জনা করুন নীতি বিসর্জন দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নিজের মাল মশলা দিয়ে আপনার ওই ভাঙা বাড়িটা আপনি নতুন করে তৈরি করলে, আপনি আমার একজন বিশ্বস্ত লোক বলে আমি এতটা আগ্রহ আপনার প্রতি দেখাচ্ছি। আমার অনুরোধ শশীবাবু, চাকরি
হ্যাঁ, কথাগুলো অবশ্য খুব শুনতে ভালোই শোনা যায়, কিন্তু বাস্তবে এই কথার কোনো মূল্যই নেই। বাঁচতে গেলে অর্থ চাই, অর্থ চাই, আর সেই অর্থ যে কোনো ভাবেই হোক আপনাকে রোজগার করতেই হবে। আপনার যুক্তির সঙ্গে আমি একমত হতে পারলাম না রমণী বাবু, এটা আমার দুর্ভাগ্য। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না রমণী বাবু। ব্যক্তি স্বার্থের যুবক আসছে, দেশের স্বার্থ, জাতীয় স্বার্থকে আমি বলি দিতে পারবো না। আপনাকে পস্তাতে হবে। সেই রোডালের মধ্যে এই যুগেই শান্তনা থাকবে, যাদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করিনি, বিবেক মনুষ্যত্বে আমি সমাজকে হত্যা করিনি, পেটের ভাত জোগাবার জন্য আমি অসৎ উপায় অবলম্বন করিনি, আমি অসৎ উপায় অবলম্বন করিনি। অপরাধ আমার ভয় হচ্ছে স্যার, সবজি বাবু যদি উপর মহলে রিপোর্ট করে সস্তা মাল মশলা দিয়ে ভয় নেই সুভাষ, চাবির জুতোয় ওদের মুখ আমি বন্ধ করে দেব। আমার দৃঢ় বিশ্বাস শশী সেনকে নাকে কোপ দিয়ে আবার আমার কাছে ফিরে আসতে হবে। চাকরি ছেড়ে দেওয়া লোকটার একদম বাস্তব জ্ঞান কিছুই নেই। আরে বাবা, রাস্তা তুমি ভেঙে যাও, সরকারে যাবে, তোমার এত কেন পুরনি রে বাবু? একেই বলে মার করে না মাসি, কেটে পরে পাড়াপড়শি। সামনে আমি একটা অপরাধ ওদেরকে আমি বোঝাতে পারছি না কিভাবে আমি টাকা রোজগার করব। দাদা চাকরি ছেড়ে দিলেন, ববিরও পাস করে বেকার বসে আছে। এতদিন যা হোক চলছিল, তার থেকে চলছে নিরম্ব উপবাস। বাজানো দিকে যাবেন নাকি? ভাই বলাই একটা গান শোনাবো? হ্যাঁ, মনটা বড় উদাস লাগছে, একটা গান শোনাবো? গাইছি ওরে অতুল গানে নায়া, ও তুই মান্তরে আয় না ভাষায়া, মান্তরে আয় না ভাষায়া, কোথায় তোর শিবায়া, অতুল গানে নায়া, অতুল গানে
ঈশান কোণে কাঁদবে কে কথা আসতে পারে ধনু ঘটালে ঈশান কোণে কাঁদবে কে কথা আসতে পারে ধনু ঘটালে তুমি সাজাবে হাত ধরে রাখি ও সাজাবে হাত ধরে রাখি নাফিসা ডুবায়া অতুল গাগে নায়ারে মাঝি কোথায় যাবি বায়া ওরে আমার অতুল গাগে নায়া খুব ভালো গান গাই। কে ভেবেছে তুই? হ্যাঁ বেজবাবু আজও ভাবলাম গান করা চলবে তো খুব ভালো হয়েছে। এই সংসার সমুদ্র মাঝে আমরা নৌকা ভাসিয়ে চলেছি। ভুলের বালুচরে নৌকা আটকে গেলে মারা যাওয়ার সম্ভাবনা। কি ব্যাপার বেজবাবু আপনি তো বন্ধের মানে কোনোদিন কিছু ভাবেন না এতদিন ভাবিনি, এবার বোধহয় ভাবতে হবে। দাদা চাকরি ছেড়ে দিয়েছেন শুনেছ? হ্যাঁ শুনেছি এই নিয়ে বাজারে বেশ আলোচনা হচ্ছিল কেউ কেউ বলছিলেন শশীবাবু ভুল করেছে ওই ভুল ভ্রান্তি তত্ত্বটা আমি আবার ভালো করে বুঝি না। তবে দাদা চাকরি ছেড়ে দেওয়াতে এই সংসারে যে ঝড় বইছে সেটা আমি বুঝতে পেরেছি। ছোট বাবুর চাকরি বাকরি হয়নি এখনো কিছু হয়নি, এই 2 মাস হলো পাশ করে বেরিয়েছি। চাকরি পাওয়া এত সহজ নাকি? তাহলে সংসার চলবে কি করে চলছে আর কোথায়? কাল তো সবাই হরি মটর খেয়ে কাটিয়েছি। আপনি আপনি আসুন আমার সঙ্গে কোথায়? আপনি তো ছোট বড় কাজ বাদ বিচার করেন না একটা ব্যবস্থা নয় করে দেবো তাই চলো বাবু, তাই চলো। তাকে দেবো ধর। অপমানে হতে হবে তাদের সবার সমান। কি করলে ঠাম্মা? আমি কালকে মুড়ি খাইনি। চুপ কর হারামজাদা। ঠাম্মা মা বেটায় রাতে আসতে পিছতে গিলে পরে কিনা খাইনি। নবাবের বেটি কাল আমাকে এই এত কথা পুরি দিলে। বললাম বৌমা
বলা ভালো মানুষের ছিপ, তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নে। এই পোড়া চোখ দুটো দিয়ে সব দেখতে পাই। তুমি বলতে চাও তোমাদের না দিয়ে আমি নিজে গেছিস, ভাত খাওয়াচ্ছিস। মুড়ি আনতে আমার ছেলে আর আমার ভাতকেই নেই। বল বল ইতরের মেয়ে, 250 মুড়িকে এত কটা, নাকি আমরা ঘর সংসার করিনি কোনোদিন? পায়ে পা দিয়ে ঝগড়া করো না দিদি। আমার মা তোমার মতন ইতর নয়। কি বললি? কি বললি? আকুড়ি ছেলে? হ্যাঁ? আমি ইতর? ইতর তোর মা! ইতর তোর বাপ! ইতর তোর দোষ! হে মা শীতলা! হে মা উলাই দেবী! অভাগীর বেটা যেন তেরা দিন নাই! মা, আমি যদি সত্যি হই, আমার মুখের কথা এই সংসারে আগুন লাগবে। এমনি করেও তোদের অন্ন জুড়িবে না। তোমার পায়ে পড়ছি মা, তেমনি ভাবে তুমি সাপ সাপন্তরি দিও না। হ্যাঁ? সাপ সাপন্তর দেব না? আজ আজ 2 দিন আমার পেটে দাদা পড়েনি। আমার এই সংসারে অলক্ষী ঢুকেছে, নইলে সোনার চাঁদ ছেলেরা আমার উপোস করে থাকে। তোমারই ছেলেরাই শুধু উপোস করে রয়েছে। আমার দুধের বাচ্চাটা দি কাল থেকে এক মুঠো ভাত পাইনি। বলা ভালো মানুষের ছি, তোর বাচ্চা যে উপোস করে থাকে তার নমুনা তো এক্ষুনি আমি পেলাম। এই মুড়ির বাটি আমি শশীকে নিয়ে দেখাবো, শশীকে আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ, আমাকে উপোস করিয়ে কোন আক্কেলে লুকিয়ে খাওয়ায়? মা, কাল রাত্রে ঝন্টু কিছু খায়নি মা। খায়নি? না মা, কাল ঝন্টু ঘুমিয়ে পড়েছিল। সেই মুড়ি কটা ও যদি ঝন্টুকে দিয়েই থাকে, বউয়ের হয়ে মুখটারি তো করবেই, আর করবে না। এই কালটা যে কলিকাল, আমি তো সৎ মা। মা 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 তুমি বিশ্বাস করো মা। থাক থাক বাপু থাক, আমি ওই ঘাসে মুখ দিয়ে চলি না, সবই বুঝি। আমি তো সাইকেলটা ভাঙা কুলো, আজ হিরে কাল ওই পথে কুলো। মা তবে একটি কথা মনে রেখো শশী, এই দুঃখ আমার চিরকাল থাকবে না। ছেলেরা আমার মানুষ হয়েছে, 2 ভাই রোজগার করে একটা মাকে খাওয়াতে পারবে না? পারবে পারবে। বাবা, মায়ের কাণ্ডটা তুমি দেখেছো? খেলি যাও, খেলে যাও। আমার ওই বাচ্চাটাকেও খেতে দিলে না। কি আর করবে বড় বড় বউ, যত অন্যায় করুন বড় বউ, উনি যে আমার মা সন্তান হয়ে আমি তো মায়ের বিচার করতে পারি। চাকরিটা তোমার ছেড়ে দেওয়া কিন্তু উচিত হয়নি। এত বড় সংসারটা যে কিভাবে চলবে একটিবার তুমি ভেবে রেখেছো? দুটো ভাই বেকার, নিজেও এসে করে পড়লে আমি বলছি না গো।
বলবো বলো। হ্যাঁ, এই পেটে নামক রাক্ষস এই যে নীতি বাক্য মানে না তা আমি জানি। তাই বলে ন্যায় নীতি বিসর্জন দিয়ে আমি খিদের চালামে যাবো। তুমি ধীরে ভাই কিছু করতে পারবি? যতদিন যাচ্ছে মনের জোর আমি হারিয়ে ফেলছি। কি করে যে এই সংসারটা চলবে আমি বুঝতে পারছি না। আপনি যদি তখন জিদ করে এই চাকরিটা ছেড়ে না দিতেন। প্রবীণ, আমি আত্মহত্যা করে এই সংসার থেকে মুক্তি নেই। মা বলছে আমি ভুল করছি, তোর বৌদি বলছে অন্যায় করে আমি ভুল করেছি। আর তুই ঠিক করে বলছিস আমি বোকামি করেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না দাদা। সবাই মিলে দুদিন আজ উপবাসী। প্রবীণ রে, এই ভাই শুধু তোরা উপোস করে আছিস আর আমি বুঝি করবা পোলাও খাচ্ছি। এই অসুস্থ শরীর নিয়ে আমি তো দুদিন না খেয়ে আছি রে। আমি ভেবেছিলাম তুই যখন পাস করে বেরিয়েছিস উপায় একটা হবে, সৎ পথে থাকলে ভগবান আমাদেরকে না খাইয়ে রাখবে না রে। কিন্তু এখন দেখছি সাধুতা সত্যবাদিতা শুধু কথার কথা। বৌদি 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 কি বৌদি, ওরে বাবা, এদের দেখছি বিদ্যানের সমাবেশ। না 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 না, এই আসলে আমাকে মানাবে না। দাদা কিছু বলবেন? এই গামছায় তুই কি এনেছিস ভাই? চাল। তুই চাল এনেছিস, কিন্তু টাকা কোথায় পেয়েছিস বল? তোর কোথায় পেয়েছিস টাকা? ওই নন্দদের রিক্সাটা পড়েছিল, বলাই বললেন এটাই চালান মেজে পাবো। 5 মিনিটের মধ্যে 5 টাকা রোজগার করলো। জানেন বর্দা, অনেক বাঙালি ছেলে রিক্সা চালিয়ে লজ্জা করো না তোমার? কেন লজ্জা করবে কেন? সেই জ্ঞান যদি তোমার থাকতো তুমিও মানুষ হতে। ছি 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 ছি, ভদ্রলোকের ছেলে রিক্সা চালাবে তোমার না হয় মানের জন্যই। কিন্তু দাদা গরিব হতে পারে কিন্তু সবাই ওনাকে সম্মান দেয়। একটাকে সবাই দাদাকে চেনে। রিক্সা চালাতে যাওয়ার আগে এই কথাটা তোমার একবারও মনে হলো না? বিবেকটা কি একবারও বিদ্রোহ করে উঠবে না? বলেই তো রিক্সা নইলে কি দরকার ছিল এই দুপুর রোদ্রে? দাদা দুদিন ধরে সবাই উপোস করে আছি। তুমি বিদ্যের লঞ্চ ও বিদ্যের জাহাজ, লঞ্চার জাহাজ খালে পানি না পেয়ে রংদূর করে বসে আছে। আমি ভাবলাম আমি তো লঞ্চ বা জাহাজ নই, ছোট্ট একটা ডিঙি নৌকা।
জোয়ারের অপেক্ষায় বসে না থেকে দেখি নদী মেরে চোখের নদীটা পারি করা যায় কিনা। আর না পারলেও লোকে তো আমাকে থেকে হাসবে না। মেজদা, ওরে ভাই, মান যার নেই, মান যাওয়ারও ভয় নেই তার। দাদা বিয়ে ইঞ্জিনিয়ার, তোরা ছোট কাজ করলে লোকে হাসবে। আর আমি তো হলাম একটা টোটো কোম্পানির ম্যানেজার। রিক্সা কেন খুব পালিশ করলেও লোকে হাসবে না। চুরি করা পাপ, কাজ করে খেলে অসম্মান হয় না দাদা। আমার মা, দাদা, বৌদি, ছোট ভাই বেটা আমার চোখের সামনে উপোস করে থাকবে, এমন পছন্দ আমি নই দাদা, এমন পছন্দ আমি নই। ছি 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 ছি। কি করে যে আমি ভদ্র সমাজে মুখ দেখাবো? বন্ধুরা আমাকে চিৎকার দিতে বলবে, ওই যাই রিক্সাওয়ালার একটা কথা আমি তোকে বলে যাচ্ছি, যারা তোকে এই কথা বলবে তাদের সমস্ত তোর ত্যাগ করাই উচিত। দাদা। আমাদের পেটে খিদে আছে, ওইসব বড় বড় বুড়ি আমাদের মুখে মানায় না। দাদা, হ্যাঁ, রনুর কথাই ঠিক। বাড়ির চেয়ে মান বড় নয়। আমরা শ্রমের মর্যাদা দিতে শিখিনি, তাই আমাদের চরিত্র কোনদিন ঘটল না। তাই পরিশ্রম করে বেঁচে থাকাটা অসম্মানজনক নয়। আশা করি আমার এই কথাটা তুমি বুঝবার চেষ্টা করবে। না, আমি দাদার সঙ্গে একমত নই। রিক্সা চালিয়ে খাওয়ার চেয়ে উপোস করে থাকা আমার কাছে ঢের বেশি সম্মানজনক, কিন্তু রিক্সা চালানো আমার দ্বারা সম্ভব নয়। শশীবাবুকে আমি ভালো করে চিনি, তার ভাই যে তারই মতো হবে না এমন গ্যারেন্টি দিতে পারেন? সামান্য কারণে শশীবাবু চাকরি ছেড়ে চলে গেছেন। আপনি ভুল করছেন। ভুল করছি? শশী হচ্ছে প্রথম পক্ষের, মানে আমার সতীনের ছেলে। আমার ছেলে না, ঠিক আমার মতোই হয়েছে। আপনি পা দিয়ে মারিয়ে গেল, মুখে কথাটি বলবে না। দয়া করে কবিরকে একটা চাকরি দিয়ে দেখুন। পাস টাস কিছু করেছে প্রবীণ? ইঞ্জিন পাস। হ্যাঁ, কি পাস বললেন? কলকাতা শিবপুর থেকে ইঞ্জিন পাস করে এসেছে। অনেক কষ্ট করে ওই ছেলেকে আমি মানুষ করেছি। হ্যাঁ, আমি অনেক কষ্টে ওদের লেখাপড়া শিখিয়েছি। শিবপুর থেকে ইঞ্জিন পাস, শিবপুর থেকে ইঞ্জিন ইঞ্জিন নয়, ইঞ্জিনিয়ারিং করুন। ওই হলো আর কি। তারপর কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? ডাকুন ওকে, আমি ওর সঙ্গে একটু আলাপ করতে চাই। শশীবাবু বাইকে যে ইঞ্জিনিয়ারিং করাচ্ছে, এ খবর তো আমি জানতাম না। শশী পড়াবে, আমি পড়িয়েছি। ওই মানুষের হাতে পায়ে ধরে অনেক কষ্টে ওই ছেলেকে আমি মানুষ করেছি। আমি ডাকছি, আপনি আলাপ করে দেখুন। ছেলে তো নয়, রত্ন রত্ন। ইঞ্জিন
তুষারটা যে একটা পদার্থ, দেখা যাক প্রবীর যদি রাজি থাকে। ড্যাডি ড্যাডি কি ব্যাপার, কোথাও বেরোচ্ছিস নাকি? না কোথাও যাব না ড্যাডি তোমার সঙ্গে আমার একটা কথা ছিল ড্যাডি বলো। আমি দীঘা বেড়াতে যাব তুমি কিন্তু একদম অমত করতে পারবে না ড্যাডি দীঘা? হ্যাঁ দীঘা আমি আর তুষারটা যাচ্ছি তোমার এই ছোট্ট গাড়িটা দিন তিনেকের জন্য আমাকে দিতে হবে আরে কাছে যেতে না আমার গা খিনখিন করে দেখ মামনি, আমি ভেবে দেখলাম তুষারটার সঙ্গে তোর মেলামেশা না করাই ভালো। কাঞ্চন ভেবে আমি ওকে ধুলো থেকে কুড়িয়ে নিতাম, কিন্তু এখন দেখছি ওটা একটা সস্তা দামের কাজ। কিন্তু ড্যাডি ও পাত্রে অযুগকে দান হলে তারটা গ্রহিতা উভয়কেই পস্তাতে হয়। অনেক আশা করে আমি ওকে এখানে এনেছিলাম, এই 3 বছরে একটা কাজও কি ও করতে পেরেছে? ও বিয়ের পর শিখে নেবে ড্যাডি বিয়ে? হ্যাঁ বিয়ে ছেলে? আমি ওকে কথা দিয়েছি ড্যাডি না, এ বিয়ে হবে না। ড্যাডি রমণী ঘোষের মেয়েকে বিয়ে করতে হলে ওর যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা ওর মধ্যে নেই। আমি জেনে শুনে একটা অপদার্থের হাতে তোকে আমি তুলে দিতে পারি না। এসো এসো, তুমি তুমি বোধহয় প্রবীর। আগে হ্যাঁ, তা তোমার মা কোথা? বাকিরা অপেক্ষা করছে। এসো পরিচয় করিয়ে দিই, আমার একমাত্র কন্যা কুমারী সেনী ঘোষ। আর মামনি, ওর নাম হচ্ছে প্রবীর সেন, সিভিল ইঞ্জিনিয়ার। নমস্কার আপনি বুঝে শশীবাবুর ভাই হ্যাঁ, জানলেন কি করে? তুষারদা বলছিল তুষার আমার ফার্মের কর্মচারী তুষার কাস্টমেশ। মামনি, প্রবীরের জন্য একটু চা। না না, চা ঝামেলা করতে হবে না। কিচ্ছু ঝামেলা নাই আপনি একটু বসুন আমি যাব আর প্রবীর, হ্যাঁ, Thank you, my dear boy. আমি তোমার রুচির প্রশংসা করছি। আগে না, আমি না 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 না, এটা লজ্জা পাওয়ার কিছুই নয়। ফুল সুন্দর হলে দৃষ্টি আকর্ষণ তো করবে। It is fact. আপনি বিশ্বাস করুন, আমি অন্য একটি কথা ভাবছিলাম। অন্য কথা? হ্যাঁ, আমাদের পাড়ায় একটি মেয়ে আছে, শত অভাবের মধ্যেও তার হাসিটির রান, শান্ত কমনীয় মুখশ্রী, অথচ সাগর মতো এতটুকু জিনিস তার কাছে নেই। মিস ঘোষের সঙ্গে আমি তাকে মিলিয়ে দেখছিলাম। আবার তো তোমার ওসব কথা। চাকরি করবে তুমি? আগে সরকারি দাখিল্য যখন অদৃষ্টে জুটলো না, একটা কিছু তো করতেই হবে। সংসারের যা অবস্থা। চাকরি তুমি নিশ্চয়ই পাবে, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, আমার মেয়ে সেদিকে বিয়ে করতে রাজি হলে আমি তোমাকে চাকরি দেব। যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে জানিও। কিন্তু না না, এখনই আমি তোমাকে কথা দিতে বলছি না। 2-4 দিন তুমি চিন্তা করো, তোমার দাদার সঙ্গে একটু আলাপ আলোচনা করবো। যদি ভালো বিবেচনা করো তাহলে তুমি আমাকে জানিও।
কিন্তু আমি যে একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দেখো দেখো প্রবি, ভালোবেগ হচ্ছে মৃত্যু নেই নামান্তর, আবেগ হচ্ছে মধ্যবৃত্ত জীবনের অভিশাপ। তরুণ বয়সে এরকম কথা অনেকেই বলে, কিন্তু বাস্তব জীবনে এই আবেগের কোনো মূল্য নেই। ইমিডিয়েট একটা কিছু তুমি তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, তুমি কোনো সংকোচ করো না, ভয় নেই। টাকার টোপ পেলে তোমার বিবেকের বিরুদ্ধে আমি কিছু করতে যাব না। তোমার টাকার দরকার হলে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। আপনি আমাকে চিনেন না। Young man, তোমাকে চেম্বার প্রয়োজন নেই, তুমি শ্বশুরবাবুর ভাই, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় পরিচয়। একটা কথা মনে রাখবা প্রবীর, সুযোগ হাতছাড়া করলে শেষে কিন্তু পস্তাতে হয়। সুযোগ জীবনে দুবার আসে না, দুবার আসে না, দুবার আসে না। সুযোগ আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ। লক্ষপতির একমাত্র কন্যা, সুন্দরী, শিক্ষিতা, সুরুচি সম্পন্না, অর্থ, মান, প্রতিপত্তি, আর অপরদিকে দারিদ্র, উপবাস। বস্তির নোংরা ঘরে ছিঁড়া বেছানায় উপবাস করে নিশি যাপন। না, না, না। আমি ওই নরকে বসে মরতে পারবো না, আমি ওই নরকে বসে মরতে পারবো না। কি হলো মিস্টার সেন? এ? ও আপনি আরে হাত পানের মধ্যে অ্যাক্টিং করছিলেন বুঝি? একদিন হ্যাঁ, আমার তো তাই মনে হলো। যেভাবে অ্যাকশন দিয়ে আপনি বলছিলেন আমি নরকে পচে মরতে পারবো না, আমি ভাবলাম বড় এক নাটকের সংলাপ আওড়াচ্ছেন। ছেলে দেবী, নট শেলি দেবী, আমার নাম শুধু শেলি। দেখুন আমার মনে হয় জীবনটাই হচ্ছে একটা নাটক। তাই বুঝি? হ্যাঁ, ওসব আমার মাথায় ঢুকবে না। আমার অভিধানে লাইফ মানে এনজয়। এই ভোগের মধ্যেই আছে জীবনের চরম সার্থকতা। আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। জীবনটা শুধু না না, এখানে নয়, চায়ের টেবিলে চলুন, সেখানে আপনাকে আমি প্রমাণ করে দেব এই ভোগ বিলাসের মধ্যে জীবনের সার্থকতা। বেশ, আসুন। যদি বোঝাতে পারেন তাহলে আমি হাত স্বীকার করে নেব। বেশ তো, আসুন। বাহাসের কথা যদি বলো ঘরে, তাহলে শোনো। গত সপ্তাহে আমি ওই শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমার বড় শালা, ওই যে গোপাল আছে না, গোপাল 22 টাকা করে কই মাছ নিয়ে আসলো, দুটোতে 1 কিলো। এই বড় বড় কই মাছ, হ্যাঁ? এই বড় বড়, কত বড় কই মাছ কি হয় হালায়? কি আশ্চর্য! আমি ওই নিজে খেয়ে এসেছি। বাস্তবে খাও নাই, স্বপ্নের মধ্যে খাইছো। দুইটা কই মাছে 1 কেজি। এই হালাল বাপের পয়সা দেখবি, এই 2টা কেজি আপনারা দেখো হরে, এই প্রত্যেকটা চুল পাল ধরে না।
সবাই